এই রামিসা যদি কোনো এমপি, মন্ত্রী কিংবা ক্ষমতাবান কারো মেয়ে হতো, তাহলে কি তদন্ত এত ধীরে চলতো? তখন কি থানার ফাইল এভাবে ঘুরতো, নাকি রাত পেরোনোর আগেই বিচার শুরু হয়ে যেত? তখন আইনের বিভিন্ন ধারা কি সামনে আসতো? বছরের পর বছর বিচার কি ঝুলে থাকতো? এই দেশে কি শুধু সংবিধানের বই মুখস্থ করার জন্য, নাকি সেই সংবিধান সাধারণ মানুষের জীবন রক্ষা করার জন্য? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ভাই, মানুষ আজ উত্তর চায়। বিচার কোথায়? একটা শিশুর জীবনের দাম কত? সাধারণ মানুষের নিরাপত্তা কি এখন শুধু টিভির ভাষণেই সীমাবদ্ধ? আসিয়া, রামিসা, আয়াত, তনু, নুসরাত সহ এরকম অগণিত নাম, এই তালিকায় আর কত নাম যোগ হবে? প্রতিবার একই দৃশ্য, ক্যামেরার সামনে কঠিন বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় ঝড়, তারপর সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু অন্ধকারে হারিয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দেশে কি অপরাধীদের জন্য নিরাপদ জায়গায় পরিণত হচ্ছে দিন দিন? একজন আসামি যদি নিজেই অপরাধ স্বীকার করে, তাহলে বারবার রিমান্ডে নেওয়ার এই নাটক কেন? কেন সত্য বের করার জন্য এই দীর্ঘ প্রক্রিয়া? নাকি এটা শুধু সময় পার করার জন্য একটা কৌশল মাত্র? আর একটা ভয়ঙ্কর বিষয়, যাদের ফাঁসির রায় হয় তাদের বিচার বছরের পর বছর ঝুলে থাকে কেন? 10 বছর, 20 বছর, কখনো 30 বছর কেন? এই সময়ে জনগণের ট্যাক্সের টাকায় তাদের ভরণ পোষণ হয়, কিন্তু ভুক্তভোগী পরিবার তাদের কান্নার এই দায় কে নেবে? একটা রাষ্ট্র যখন দ্রুত বিচার দিতে না পারে, তখন অপরাধীরা কি বার্তা পায় জানেন? সময় কিনে নেওয়া যায়, এই বার্তা পায় তারা। আজ বাংলাদেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভয় পাচ্ছে কোথায় জানেন? রাস্তায় না, নিজের ঘরের ভেতরে। কারণ এখন মানুষ বুঝে গেছে, অপরাধী শুধু অন্ধকার গলিতে না, কখনো প্রতিবেশী, কখনো পরিচিত মুখ, কখনো বিশ্বাসের মানুষ। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা আসলে কোন সমাজে বসবাস করছি? একটা শিশু স্কুলে যাবে, মা নিশ্চিত থাকতে পারবে না। একটা মেয়ে সন্ধ্যায় বাসায় ফিরবে, পরিবার আতঙ্কে থাকবে। এটাই কি সেই বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন দেখানো হয়েছিল? আর যদি রাষ্ট্র সত্যিই কঠোর হয়, তাহলে মানুষ বারবার বিচার চাই, বিচার চাই স্লোগান দিতে বাধ্য হয় কেন? কেন প্রতিটা বড় ঘটনার পর জনগণকে রাস্তায় নামতে হয়? কেন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড না হলে অনেক মামলা আলোচনায় আসে না? কেন? আইন কি সবার জন্য তাহলে সমান না? নাকি ক্ষমতার ওজন বুঝে আইনের গতি বদল হয়ে যায়? সবচেয়ে বড় প্রশ্ন হলো, আজ রামিসার জন্য দেশ কাঁদছে, কাল নতুন আর একটা ঘটনা সামনে আসবে, তারপর আমরা কি আবার সব ভুলে যাব? নাকি এবার সত্যিই বদলাবে কিছু? কারণ ইতিহাস একটা জিনিস বারবার প্রমাণ করেছে, যে রাষ্ট্র নিজের শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, একদিন সেই রাষ্ট্রের দেয়াল ভেতর থেকেই ভেঙে পড়ে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? আজকে আমরা শুধু একটা হত্যাকাণ্ড নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি একটা রাষ্ট্রের নীরব ব্যর্থতা নিয়ে, একটা সমাজের ভিতরে জমে ওঠা অন্ধকার নিয়ে, যেখানে প্রতিটা নতুন ঘটনা আমাদেরকে আতঙ্কিত করছে না, ধীরে ধীরে অসাড় করে দিচ্ছে। আর ঠিক এখান থেকেই শুরু হয় আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। রামিসার ঘটনা এটা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন অপরাধ না, এর পিছনে লুকিয়ে আছে বাংলাদেশের বিচার ব্যবস্থা, সামাজিক অবক্ষয়, রাষ্ট্রের দুর্বলতা আর অপরাধীদের বেড়ে ওঠার পুরো অন্ধকার চিত্র। চলুন এবার পর্দার আড়ালে লুকিয়ে থাকা সেই বাস্তবতাটা একটু নজর দিয়ে আসি। পল্লবীর ছোট্ট মেয়ে রামিসা হত্যাকাণ্ডের পর পুরো দেশ স্তম্ভ। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী শিশুটিকে নির্মমভাবে হত্যা করা হয়। সন্দেহভাজন হিসেবে প্রতিবেশীকে আটক করা হয়, পরে অভিযুক্তকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করেও সামনে নিয়ে আসা হয়। কিন্তু এখানেই শেষ না, কারণ এই একটি ঘটনা যেন হঠাৎ করেই বাংলাদেশের জমে থাকা ক্ষোভের দরজা একদম খুলে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ শুধু রামিসার বিচার চাননি, তারা বলতে শুরু করেছে, আমরা আর বিচারের ওপর বিশ্বাস রাখতে পারছি না, আস্থা রাখতে পারছি না। এটা খুবই ভয়ঙ্কর একটা বাক্য,
কারণ যখন কোনো রাষ্ট্রের সাধারণ মানুষ বিচার ব্যবস্থার উপরে আস্থা হারায়, তখন বুঝতে হবে সমাজের ভিতরে বড় ধরনের ফাটল তৈরি হয়েছে। আর এখানেই বাংলাদেশের বর্তমান বাস্তবতার সবচেয়ে বড় অস্বস্তিকর অংশ। আমরা এখন এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে অপরাধ শুধু বাড়ছে না, মানুষের মনে অপরাধ নিয়ে ভয়ও কমে যাচ্ছে। একটু চিন্তা করবেন আমার কথাটা, কিন্তু কেন? কারণ অপরাধীরা একটা জিনিস বুঝে গেছে, এদেশের মানুষের স্মৃতি খুবই ছোট্ট। আজকের ক্ষোভ কালকের নতুন খবরে ছাপা পড়ে যায়, মিডিয়া অন্যদিকে চলে যায়, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড বদলে যায়, আর তারপর ফাইল নিচে চাপা পড়ে বিচার বন্ধ হয়ে যায়। এই সংস্কৃতি কিন্তু হঠাৎ তৈরি হয় নাই ভাই। বছরের পর বছর ধরে বিচারহীনতা, রাজনৈতিক প্রভাব, দীর্ঘ সূত্রপাত, দুর্বল তদন্ত আর সামাজিক নিরাপত্তা মিলে একটা বিপজ্জনক পরিবেশ তৈরি করেছে। দেখুন, শুধু মে মাসের ঘটনা যদি একটু হয় দেখি আমরা, তাহলে চিত্র শিহরে ওঠার মতো অবস্থা। গাজীপুরে একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা, সিলেটে 4 বছরের শিশুকে হত্যা, তারপরে খোঁজদারের সাথে নাটকে যোগ দেয় সেই সন্দেহভাজন ব্যক্তি, মাদারীপুরে দম্পতি ও শিশু মৃত্যু, খুলনায় বাসায় ঢুকে খুন, নেত্রকোনায় মায়ের কোল থেকে শিশু ছিনিয়ে নিয়ে ধর্ষণের চেষ্টা। এই ঘটনাগুলো আলাদা আলাদা খবর না, এগুলো একই সমাজের উপসর্গ। একটি রাষ্ট্র যখন নিজের নাগরিককে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তখন আন্তর্জাতিক অঙ্গনে সেই রাষ্ট্রের অবস্থানও দুর্বল হতে শুরু করে। যেমন ধরুন, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করার আগে কি দেখে? প্রথমেই তারা দেখে দেশের আইন শৃঙ্খলা, দ্বিতীয়ত দেখে বিচার ব্যবস্থার কার্যকারিতা, তৃতীয়ত দেখে সামাজিক স্থিতিশীলতা। এই 3টা আছে বাংলাদেশে? প্রশ্ন আপনার কাছে রাখলাম। যে দেশে প্রতিনিয়ত শিশু ধর্ষণ, খুন, গুম, সহিংসতার খবর আসে, সেই দেশে বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে গুরুত্ব দেওয়া হয়। এটা শুধু মানবিক সংকট না, এটা অর্থনৈতিক সংকটও। আজকে আপনি বাজারে গিয়ে দেখছেন কি? জিনিসপত্রের দাম বাড়ছে, চাকরির সুযোগ কমছে, বিদেশি কোম্পানি নতুন করে আসতে চাইছে না। এর পিছনে শুধু অর্থনীতি না, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতারও বড় কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়। কারণ আন্তর্জাতিক দুনিয়ায় এখন শুধু জিডিপি দেখে না, তারা দেখে স্টেট ক্যাপাসিটি, মানে রাষ্ট্র কতটা কার্যকর। আর বাংলাদেশের সবচেয়ে বড় সংকট এখান থেকেই শুরু হয়েছে। রাষ্ট্রের ভয় কমছে, অপরাধীদের সাহস বাড়ছে। আপনি খেয়াল করে দেখবেন, একজন মানুষ অপরাধের খবর শুনে আর অবাক হয় না, এটা সবচেয়ে বিপজ্জনক পর্যায়। কারণ কোনো সমাজ যখন সহিংসতার সঙ্গে মানিয়ে নিতে শুরু করে, তখন বুঝতে হবে সেই সমাজ ধীরে ধীরে ভিতর থেকে অসাড় হয়ে যাচ্ছে। রামিসার বাবা যখন বলছিল বিচার পাবে না, সেটা শুধু একজন বাবার কান্না ছিল না, সেটা ছিল লাখো মানুষের জমে থাকা হতাশার প্রতিধ্বনি। এই অবিশ্বাস কোথা থেকে এলো? কারণ বহুবার তারা দেখেছে বড় বড় আলোচিত ঘটনাও শেষ পর্যন্ত ধীর গতির বিচার আর রাজনৈতিক বিতর্কের কারণে আটকে গিয়েছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। বাংলাদেশ এখন বিশাল এক ডেমোগ্রাফিক প্রেসারের মধ্যে দিয়ে আছে। শহর বাড়ছে, বেকারত্ব বাড়ছে, সামাজিক বৈষম্য বাড়ছে, ডিজিটাল মিডিয়ার কারণে মানুষের রাগ দ্রুত ছড়াচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থা সেই আগের গতিতে চলতেছে, আধুনিক হতে পারে নাই। ফলে কি হচ্ছে? একদিকে সামাজিক ক্ষোভ জমছে, অন্যদিকে রাষ্ট্রের প্রতি আস্থা কমছে, আর এই দুটোর মাঝখানে জন্ম নিচ্ছে ভয়ঙ্কর এক অনিশ্চয়তা। বিশ্বের ইতিহাস বলে কোনো দেশে একদিনে অস্থিতিশীলতা তৈরি হয় না, ধীরে ধীরে তৈরি হয়। প্রথমে মানুষের আইনের প্রতি থেকে আস্থা হারায়, তারপরে মানুষ নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করতে চায়, তারপর সমাজে প্রতিশোধের সংস্কৃতি জন্ম নেয়, আর তারপর রাষ্ট্র দুর্বল হতে শুরু করে। এটা শুধু বাংলাদেশের সমস্যা না, ল্যাটিন আমেরিকার অনেক দেশ, আফ্রিকার কিছু দেশ, এমনকি দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চল একই সংকটের ভিতর দিয়ে গেছে, যেখানে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু বাইরের কোনো শক্তি না, ভিতরের অবক্ষয়। এখন প্রশ্ন হচ্ছে, সমাধান কি? শুধু ফাঁসির দাবি নিয়ে কি আসলেও এই সমস্যার সমাধান হবে? অনেক বিশেষজ্ঞ বলছেন না। কারণ অপরাধ ঠেকাতে শুধু শাস্তি না,
নিশ্চিত বিচারও জরুরি। দ্রুত তদন্ত দরকার, ফরেনসিক সক্ষমতা বাড়ানো দরকার, শিশু সুরক্ষা ইনস্টিটিউট শক্তিশালী করা দরকার, কমিউনিটি পুশিং করা দরকার, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার ব্যবস্থা দরকার। কিন্তু বাস্তব প্রশ্ন হলো, বাংলাদেশ কি সেই পথে হাঁটছে, নাকি আমরা এখনো শুধু ভাইরাল ক্ষোভের ভিতরে আটকে আছি? আজকে রামিসা, কালকে অন্য কেউ। এভাবে যদি চলতে থাকে তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে ভবিষ্যৎ প্রজন্মের। কারণ একটু শিশু যখন নিরাপদ না, তখন আসলে পুরো রাষ্ট্রই নিরাপদ না। আর এখানেই একটা ঘটনার সবচেয়ে গভীর দিকটা লুকিয়ে আছে। বাংলাদেশ এখন এক মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে দ্রুত উন্নয়নের স্বপ্ন, মেট্রো রেল, স্মার্ট সিটি, বড় অর্থনীতি, বৈদেশিক কানেক্টিভিটি, অন্যদিকে সমাজের ভিতরে জমে ওঠা অন্ধকার, সহিংসতা আর অনিরাপত্তা। প্রশ্ন হলো, কাচের উঁচু ভবন বানিয়ে কি রাষ্ট্র শক্তিশালী হয়, নাকি রাষ্ট্র শক্তিশালী হয় তখন যখন একটি শিশু নিরাপদে বাসায় ফিরতে পারে? কারণ ইতিহাস খুব নির্মম। যে সমাজ নিজের শিশুকে রক্ষা করতে পারে না, শেষ পর্যন্ত সেই সমাজ নিজেকেও রক্ষা করতে পারে না।